ভৌতিক সিনেমাগুলোতে ভূতদের তো সাধারণত ভাঙাচোরা পোড়ো বাড়ি পছন্দ করতে দেখা যায়। হ্যাঁ, সিনেমাতে তো ওরকমই দেখায়। কিন্তু এই ঘটনার শুরু 2023-এর নভেম্বর মাসে নর্থ ক্যালকাটার একটি অত্যন্ত নামি দামি আর অভিজাত পরিবারের ভেতর থেকে। আজকালকার রিয়েল এস্টেটের যা দাম, তাতে মনে হচ্ছে নেতিবাচক শক্তিদেরও রুচি বদলেছে। ব্যাপারটা রুচির নয়, আসলে ব্যাপারটা হলো চাপা দেওয়া হিস্ট্রি বা ইতিহাসের। আভিজাত্যের মোড়থে অনেক সময় সবচেয়ে অন্ধকার রহস্যগুলো লুকিয়ে থাকে। একদমই তাই। সোর্স অনুযায়ী স্পন্দনের মামা, যিনি কিনা 4-5 বছর ধরে তন্ত্র এবং এনার্জি হিলিং নিয়ে কাজ করছেন, তিনি ওই পরিবার থেকে একটি ডাক পান। আচ্ছা। পরিবারের বয়স্ক মহিলা ফোনে জানান যে তাদের বাড়িতে এমন কিছু ঘটছে যা আর সহ্য করা যাচ্ছে না। আর সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি ঘটে যখন ওই বয়স্ক মহিলা তার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। ও, আয়নার সামনে? হ্যাঁ, হঠাৎ তিনি লক্ষ্য করেন তার পেছন থেকে অবিকল তারই মতো দেখতে একজন বেরিয়ে এলো, কিন্তু তার সারা শরীর আগুনে পোড়া। সর্বনাশ! শুধু তাই নয়, ওই পোড়া নারীটি আয়নার ভেতরে ওই বয়স্ক মহিলাকে হুবহু নকল করছিল এবং ঘাড় বাঁকিয়ে বিকটভাবে হাসছিল। রাতের বেলা খাটের নিচ থেকে ওই বয়স্ক মহিলার নাম ধরেও কেউ ডাকছিল। জানেন তো, আয়নার এই রূপকটি কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গভীর। তাই নাকি? কিভাবে? আয়না হলো আত্মদর্শনের সবচেয়ে বড় মাধ্যম। যখন কোনো পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে কোনো জঘন্য অপরাধের কথা লুকিয়ে রাখে, তখন তাদের অবচেতনে একটা যাকে বলে জেনারেশনাল গিল্ট বা পারিবারিক অপরাধ বোধ তৈরি হয়। ও, বুঝতে পারছি। এই যে নিজের প্রতিবিম্বকেই বগভ অবস্থায় দেখা, এটা আসলে ওই পরিবারের লুকিয়ে রাখা পচা গলা বিবেকেরই একটা সাইকোলজিক্যাল প্রজেকশন হতে পারে। কিন্তু এই প্রজেকশনের ব্যাপারটা কেবল ওই মহিলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আরও কেউ দেখেছিল? হ্যাঁ, বাড়ির কেয়ারটেকারও একদিন দেখেন একটা পোড়া মুখের লম্বা নারী ঘাড় বাঁকিয়ে হাসছে আর অন্য একটি দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল বাড়ির ভেতরে থাকা একটা নির্দিষ্ট ঘর। আচ্ছা, ওই ঘরটার কি ইতিহাস? ঘরটা 30-40 বছর ধরে সিল করা ছিল। পরিবারের এক আত্মীয় কিছুদিন আগে ওই বন্ধ দরজাটি সামান্য ফাঁক করতেই দেখেন অন্ধকার ঘরের ভেতর থেকে একজন পোড়া নারী তার দিকে তাকিয়ে আছে। বাপরে! ওই আত্মীয় ভয়ে দরজা বন্ধ করে দেন এবং বাড়ি ফিরে যাওয়ার পর সেদিনই স্ট্রোক করে মারা যান। মানে ভয়টা কতটা মারাত্মক ছিল বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এই ঘটনার পর স্পন্দনের মামা যখন ওই বাড়িতে সমস্যা সমাধানের জন্য যাত্রা করেন, তখন একটা অদ্ভুত মেকানিজম কাজ করতে দেখা যায়। মেকানিজম বলতে ঠিক কি বোঝাচ্ছেন? পদে পদে বাধা আসার মেকানিজম। স্পন্দনের মামা যখন প্রথম দিন যাওয়ার চেষ্টা করেন, সেদিন তার আর তার সঙ্গীদের একসাথে এমন শরীর খারাপ হয় যে যাত্রা বাতিল করতে হয়। একটা বাধা। পরের দিন যখন তারা রওনা হন, তখন 10 মিনিটের রাস্তা যেতে 40 মিনিট লাগে। বারবার বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে তারা বাঁচেন। বাড়ির দোরগোড়ায় পৌঁছানোর পর ওপর থেকে একটা ভারী কাঠামো স্পন্দনের মামার পায়ের মাত্র কয়েক সেন্টিমিটার দূরে খসে পড়ে। এ তো রীতিমতো প্রাণঘাতী ব্যাপার। এখানেই শেষ নয়, যাওয়ার পথে একটা রেস্টুরেন্টের সাধারণ ভাত ডাল খাওয়ার 5-7 মিনিটের মাথায় 3 জনেরই একসাথে বমি শুরু হয়। এটা দেখে আমার একটা বায়োলজিক্যাল অ্যানালজির কথা মনে হচ্ছিল। আচ্ছা, বায়োলজিক্যাল অ্যানালজি সেটা কি? এটা কি এমন নয় যে ওই বাড়িটার নিজস্ব একটা ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে? মানে অ্যান্টিবডির মতো? ঠিক, যেমন আমাদের শরীরে কোনো ভাইরাস বা ওষুধ প্রবেশ করলে শরীর প্রথমে অ্যান্টিবডি তৈরি করে তাকে বাধা দেয়। ঠিক তেমনি স্পন্দনের মামা, যিনি ওই বাড়ির নেতিবাচক এনার্জিকে কিওর বা সমাধান করতে গেছেন, তাকে ওই বাড়ির জমাট বাঁধা শক্তি পদে পদে আটকাচ্ছিল। হ্যাঁ, বাড়িটা যেন নিজেকে ডিফেন্ড করছিল। একদম। এই ইমিউন সিস্টেমের অ্যানালজিটা এখানে একদম নিখুঁতভাবে খাটে। একে প্যারাসাইকোলজিতে এনভায়রনমেন্টাল রিজেকশন বলা যেতে পারে। ওই বন্ধ ঘরটার তো একটা ইতিহাস ছিল। হ্যাঁ, সোর্স থেকে জানা যায় বহু বছর আগে ওই ঘরে নারীদের, এমনকি এক সদ্যজাত কন্যা ও তার মাকে অমানসিকভাবে নির্যাতন করে পুড়িয়ে মারা হয়েছিল। এই তো, যখন কোনো জায়গায় এত চরম মাত্রার ট্রমা বা হিংস্রাত্মক ঘটনা ঘটে, তখন সেখানকার পারিপার্শ্বিক এনার্জি ফিল্ডে একটা স্থায়ী পরিবর্তন আসে। আচ্ছা। দশকের পর দশক ধরে ওই বন্ধ ঘরটা একটা ইনকিউবেটরের মতো কাজ করেছে। স্পন্দনের মামা যখন যজ্ঞ শুরু করেন, তখন মানুষের মাংস পোড়ার তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করা। হ্যাঁ, আর ওই যে
কেয়ারটেকারকে তার মেয়ের রূপ ধরে ভুলিয়ে বাড়ির বাইরে বের করে নিয়ে যাওয়া? একদম। এগুলোই প্রমাণ করে যে ওই শক্তিটা কতটা ডিফেন্সিভ আর ম্যানিপুলেটিভ হয়ে উঠেছিল। ঠিক। প্রথম ঘটনাটি আমাদের দেখায় যে ইতিহাস কিভাবে একটা নির্দিষ্ট ভৌগোলিক জায়গায় আটকে থাকতে পারে। কিন্তু স্থানভিত্তিক এই ট্রমা থেকে বেরিয়ে যদি আমরা সোর্সের দ্বিতীয় গল্পের দিকে এগোই, তবে দেখব এই নেতিবাচক শক্তি বা ইমোশন যখন কোনো নির্দিষ্ট জায়গা নয়, বরং মানুষের ব্যক্তিগত শোকের ওপর ভর করে, তখন তার রূপ হয় সম্পূর্ণ আলাদা। কারণ দ্বিতীয় গল্পটির মূলে রয়েছে চরম ইমোশনাল বন্ডেজ বা মানসিক সংযোগ। এটি প্রথম গল্পের মতো উগ্র বা হিংসাত্মক নয়, বরং এটি অনেক বেশি মনস্তাত্ত্বিক। ঘটনাটি 2010-এর। স্পন্দনের দাদুর একজন খুব কাছের বন্ধু ছিলেন, যাকে সোর্সে ঘোষ দাদু বলে উল্লেখ করা হয়েছে। পারিবারিক অশান্তির জেরে এই ঘোষ দাদু স্ট্রোক করেন। আচ্ছা। হাসপাতালে তার মুখ বেঁকে যাওয়া, চোখ বড় বড় হয়ে থাকার দৃশ্যটি স্পন্দনের দাদুর মনে গভীর ট্রমার সৃষ্টি করে। 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই ঘোষ দাদু মারা যান। খুবই দুঃখজনক। আর এরপর থেকেই শুরু হয় হ্যালুসিনেশন বা অবয়ব দেখার পালা। স্পন্দনের দাদু ফ্রিজের সামনে, দরজার কাছে এবং শেষে একেবারে খাটের নিচে ওই মৃত বন্ধুর অবয়ব দেখতে শুরু করেন। খাটের নিচে? হ্যাঁ, স্বপ্নে বন্ধু এসে জানায় যে নিয়মভঙ্গের কাজ মিটে যাওয়ার পর সে কিছু কথা বলতে চায়। এই অবয়ব দেখার বিষয়টা কিন্তু নিউরোসায়েন্স দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। একে বলা হয় গ্রিফ হ্যালুসিনেশন। আচ্ছা, সেটা কিভাবে কাজ করে? যখন আমরা খুব কাছের কাউকে হারাই, তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা আর হিপোক্যাম্পাস সেই হঠাৎ তৈরি হওয়ার শূন্যস্থানটাকে কিছুতেই মেনে নিতে পারে না। মস্তিষ্ক মানতে চায় না। ঠিক। মস্তিষ্ক তখন পুরনো মেমোরি বা স্মৃতিগুলোকে এমনভাবে প্রজেক্ট করে যে মানুষটি বাস্তবে মৃত ব্যক্তির গলার আওয়াজ শোনে বা তাকে চোখের সামনে দেখতে পায়। চরম শোকের সময় ব্রেন রিয়ালিটি আর ইম্যাজিনেশনের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়। নিউরোসায়েন্সের এই ব্যাখ্যাটা লজিক্যাল, কিন্তু গল্পের পরের অংশটা এই লজিককে একেবারে চ্যালেঞ্জ করে বসে। পরের অংশে কি হয়েছিল? সাধ্য আর নিয়মভঙ্গের কাজ শেষ হওয়ার পর ঘোষদাদুর 7 বছরের নাতনি হঠাৎ করে স্পন্দনের দাদুকে আলাদা ঘরে নিয়ে যায়। আর কথা বলার সময় সেই 7 বছরের বাচ্চা মেয়েটির সম্বোধন, বডি ল্যাঙ্গুয়েজ আর কথা বলার ধরন ছিল অবিকল মৃত ঘোষ দাদুর মতো। সর্বনাশ! 7 বছরের বাচ্চার মধ্যে? হ্যাঁ, সে দাদুকে তার ডাকনাম সনদ বলে ডাকে। শুধু তাই নয়, সে এমন কিছু স্পেসিফিক ডেটা দেয় যা ওই বাচ্চার কোনোভাবেই জানার কথা নয়। যেমন কি ডেটা? যেমন কিছুদিন আগে স্পন্দনের দাদু সাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। বাচ্চা মেয়েটি নিখুঁতভাবে ওই হাঁটুর ব্যথার কথা জিজ্ঞেস করে। ও বাবা, কি অদ্ভুত! আমার তো মনে হচ্ছিল যেন একটা মেমোরি কার্ডের ডেটা ব্লুটুথ দিয়ে অন্য একটা ডিভাইসে ক্লাউড সিঙ্ক হয়ে গেছে। একজন 65 বছরের মানুষের গোপন স্মৃতি, তার পার্সোনাল ডেটা কিভাবে 7 বছরের একটা বাচ্চার মস্তিষ্কে ট্রান্সফার হলো? ঠিক এখানেই বস্তুবাদী বিজ্ঞান বা মেটেরিয়ালিস্টিক সায়েন্স একটা বড়সড় ধাক্কা খায়। তাই তো মনে হচ্ছে। কারণ গ্রিফ হ্যালুসিনেশন দিয়ে দাদুর অবয়ব দেখার বিষয়টা ব্যাখ্যা করা গেলেও এই লুকানো শাড়ি বা সাইকেল থেকে পড়ার খবর, এগুলো তো স্পেসিফিক ডেটা, এগুলো কোনো ইলিউশন নয়। একদমই না। এই জায়গাটিতে এসে আমাদের কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট বা অতীন্দ্রিয়বাদের সাহায্য নিতে হয়। যখন দুজনের মধ্যে মানসিক সংযোগ অত্যন্ত তীব্র হয়, তখন কি মৃত্যুর পর কোনো অজানা প্রক্রিয়ায় চেতনা বা কনশাসনেস অন্য কোনো মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারে? বিশেষ করে শিশুদের মন তো অনেক বেশি সংবেদনশীল বা রিসেপটিভ হয়। ঠিক ধরেছেন। তারা যেন একটা আনটিউনড রেডিওর মতো, যা সহজেই অন্য কোনো ফ্রিকোয়েন্সি ধরে ফেলতে পারে। তার মানে শোকের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে যা নির্দিষ্ট কোনো রিসিভার পেলে লজিকের সীমানা ছাড়িয়ে যায়। একদম তাই। কিন্তু অন্যের শোক বা ট্রমার সাক্ষী হওয়া এক জিনিস, আর নিজের সেই ভয়ের কেন্দ্রে পরিণত হওয়া সম্পূর্ণ অন্য জিনিস। সোর্সের তৃতীয় আর শেষ গল্পটি আমাদের অতীত থেকে সোজা বর্তমানে এনে দাঁড়ায়। আচ্ছা, এটি ভয়ের কন্ট্যাজিয়ন বা সংক্রমণের গল্প। ভয়ের সংক্রমণ বলতে স্পন্দনের নিজের অভিজ্ঞতার কথা বলছেন তো, যা একটি স্টুডিও থেকে শুরু হয়েছিল? ঠিক। স্টুডিওতে একটি ঘটনার কথা বলতে গিয়ে স্পন্দন একটি নির্দিষ্ট অভিশপ্ত বা নিষিদ্ধ নাম উচ্চারণ করে ফেলেন, আর তারপরই শুরু হয় এক চেইন রিয়াকশন। মানে ওই নামটা নেওয়ার পর থেকেই? হ্যাঁ, স্টুডিও থেকে বাসে করে বাড়ি ফেরার পথে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর 5 বার মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে তিনি বাঁচেন। বাড়ি ফেরার পর বিনা প্ররোচনায় বাবার সাথে চরম ঝগড়া হয়।
মানসিক অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল। পুরো বাড়িতে সব লাইট জ্বালানোর পরও তার মনে হচ্ছিল চারপাশটা যেন অস্বাভাবিক অন্ধকার। বাথরুমের দরজায় ৭-৮ বার নক করার শব্দ, সিঁড়ির তলা থেকে কেউ ছুটে ঘরে ঢুকে যাওয়ার আওয়াজ। বাপরে! ছাদের অন্ধকারে ৬ ফুটের বেশি লম্বা একটি অবয়ব দেখেন তিনি। এগুলো কি মুভির মতো কোনো ব্যাপার, যেখানে একটা গল্প শুনলে বা নাম উচ্চারণ করলেই ভয় একটা ভাইরাসের মতো আমাদের সংক্রমিত করে? ভাইরাসের এই তুলনাটা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। মনস্তত্ত্বের ভাষায় একে প্যারানর্মাল প্রাইমিং বলা যেতে পারে। প্যারানর্মাল প্রাইমিং জিনিসটা কি একটু সহজ করে বলবেন? হ্যাঁ, মানে যখন আমরা খুব বেশি ভয় পাই বা কোনো অভিশপ্ত নাম নিয়ে গভীর আলোচনা করি, তখন আমাদের মস্তিষ্কের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হাইপার অ্যালার্ট বা অতিরিক্ত সতর্ক হয়ে যায়। আচ্ছা। এই ফাইট অর ফ্লাইট স্টেটে আমাদের মস্তিষ্ক চারপাশে কেবল থ্রেট বা বিপদের সংকেত খুঁজতে থাকে। অন্ধকারে ছায়া দেখা বা চোখের কোণায় কিছু নড়ে উঠতে দেখার যে প্রবণতা, তাকে বিজ্ঞানের ভাষায় প্যারিডোলিয়া বলে। ওহ, মানে মস্তিষ্ক র্যান্ডম জিনিসপত্রের মধ্যে পরিচিত প্যাটার্ন বা অবয়ব তৈরি করে নেয়। একদম তাই। স্নানঘরের দরজায় টোকা শোনা বা ঘরের পরিবেশ অন্ধকার লাগা, এগুলো প্রবল মানসিক চাপের কারণে তৈরি হওয়া সাইকোসোম্যাটিক রেসপন্স হতে পারে। এই সাইকোলজিক্যাল ব্যাখ্যাটা মেনে নেওয়া যেত যদি না এরপর ঘরের অ্যাকোয়ারিয়ামের ঘটনাটা ঘটত। অ্যাকোয়ারিয়ামে কি হয়েছিল? স্পন্দন লক্ষ্য করেন অ্যাকোয়ারিয়ামের সবকটা গাপ্পি মাছ একসাথে মরে ভেসে উঠেছে। সর্বনাশ! একসাথে সবকটা? হ্যাঁ, অথচ সোর্স অনুযায়ী তিনি কিছুদিন আগেই জল পাল্টেছিলেন, অক্সিজেন পাম্প ঠিকঠাক চলছিল, জলের অ্যামোনিয়া লেভেলও একদম স্বাভাবিক ছিল, জল টেস্ট করেও কোনো গলদ পাওয়া যায়নি। এটা তো বেশ অদ্ভুত। মাছগুলোর তো আর প্যারিডোলিয়া বা সাইকোলজিক্যাল ভয় ছিল না যে তারা হাইপার অ্যালার্ট হয়ে মারা যাবে। আর তারপরই স্পন্দন দেখেন ৬ ফুট লম্বা দরজা দিয়ে কেউ একজন ঝুঁকে তার দিকে তাকিয়ে আছে। মাছের এই ঘটনাটাই হলো সেই বাউন্ডারি বা সীমারেখা যেখানে সাইকোলজি কাজ করা বন্ধ করে দেয় আর রিয়েল ফিজিক্যাল ম্যানিফেস্টেশন শুরু হয়। মানে ভৌত জগতের প্রভাব পড়ে। হ্যাঁ, মাছ অত্যন্ত সেন্সিটিভ প্রাণী। তারা পরিবেশের সামান্যতম এনার্জি শিফট বা পরিবর্তন বুঝতে পারে। যখন মানুষের অবচেতনে তীব্র ভয় আর স্ট্রেস হরমোন বাহ্যিক পরিবেশে একটা ভারী নেতিবাচক তরঙ্গের সৃষ্টি করে, তখন তার প্রভাব আশেপাশের সংবেদনশীল প্রাণীদের ওপর পড়ে। লজিক্যাল কথা। কিন্তু কোনো নির্দিষ্ট নাম উচ্চারণ করার ফলে যে একটা দরজা খুলে যায় আর স্পন্দনের ভাষা একটা নেতিবাচক শক্তি তার বাস্তবতায় প্রবেশ করে, এটা প্রমাণ করে যে ভয় নিজস্ব একটা গ্র্যাভিটেশনাল পুল বা অভিকর্ষ বল আছে। অর্থাৎ আমরা জানিয়ে অতিরিক্ত ভাবি বা যে জিনিসটাকে ভয় পাই, আমাদের সেই তীব্র মনোযোগই ওই জিনিসটাকে বাস্তবে রূপ দেয়। অনেকটা সেরকমই। আমরা এই গভীর আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো আলোচনাটার একটা সিনথেসিস বা সারসংক্ষেপ করা যায়, তবে ৩টি লজিক্যাল কাঠামো খুব স্পষ্টভাবে উঠে আসে। প্রথমত, ভৌগোলিক বা এনভায়রনমেন্টাল ট্রমা। কোনো জঘন্য কাজের মানসিক ছাপ বাতাসে মিলিয়ে যায় না। হ্যাঁ, নর্থ ক্যালকাটার ওই অভিশপ্ত ঘরটি প্রমাণ করে যে অপরাধের শক্তি কিভাবে দশকের পর দশক ইনকিউবেটেড হয়ে একটা বাড়ির ডিএনএ বদলে দিতে পারে। দ্বিতীয়ত, ইন্টারপার্সোনাল বন্ডেজ বা মানসিক সংযোগ। প্রিয়জনকে হারানোর তীব্র শোক কেবল আমাদের মনকেই ভাঙায় না, বরং মাঝে মাঝে বাস্তবতার নিয়মগুলোকেও ভেঙে দেয়। ঠিক। ঘোষ দাদুর ঘটনা দেখায় যে স্মৃতির ট্রান্সফার বা ডেটা সিঙ্ক কেবল মেশিনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আর তৃতীয়ত, ভয়ের সাইকোলজিক্যাল কন্টেজিয়ন। স্পন্দনের নিজের অভিজ্ঞতা প্রমাণ করে যে ভয় একটা প্যাথোজেনের মতো। একদম। একবার মস্তিষ্কে প্রবেশ করলে তা কেবল চিন্তাকেই নিয়ন্ত্রণ করে না, বরং পারিপার্শ্বিক ভৌত পরিবেশেও পরিবর্তন আনতে পারে। এই ৩টি ঘটনায় আমাদের শেখায় যে আমাদের চারপাশের পরিবেশ আর আমাদের মনের বিশ্বাস একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। হ্যাঁ, আমরা যে বাড়িতে থাকি, যে জায়গায় শ্বাস নিই, সেখানে কেবল আমাদের শরীরের নয়, আমাদের মানসিক অবস্থারও একটা ছাপ পড়ে। তাই কেবল দৃশ্যমান তথ্য দিয়ে সবকিছু বিচার করার আগে অজানা বিষয়ের প্রতি মন খোলা রাখাটা অত্যন্ত লজিক্যাল একটি কাজ। বিজ্ঞান তো সবসময় বিকশিত হচ্ছে। আজ যে আমাদের কাছে অতীন্দ্রিয় বা প্যারানর্মাল মনে হচ্ছে, হয়তো কয়েক দশক পর কোয়ান্টাম ফিজিক্স বা নিউরোসায়েন্সের কোনো নতুন শাখা তাকেই একটা সহজ সমীকরণে ফেলে দেবে। ঠিক কথা। তাই জানার আগ্রহ আর যুক্তিবাদী বিশ্লেষণ, এই দুটোর ব্যালেন্স বজায় রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একেবারে শেষে এসে সেই শুরুর কথায় আবার ফিরে যাওয়া যাক।
ইতিহাস কি কেবলই মিউজিয়ামের কাঁচের বাক্সে বন্দী থাকে? সবশেষে এমন একটা কথা ভাবা যেতে পারে যা এই সোর্স মেটেরিয়ালও সরাসরি বলা নেই। কি কথা? আমরা কি প্রতিদিন আমাদের চারপাশের ঘরবাড়ি বা পরিবেশের ওপর প্রতিনিয়ত কোনো অদৃশ্য মানসিক ব্লুপ্রিন্ট বা ছাপ রেখে যাই, যা আমাদের মৃত্যুর পরও সেখানে একটা ইকো হিসেবে আটকে থাকে? এটা তো ভাববার মতো একটা পয়েন্ট। নাকি এই তথাকথিত প্রেতাত্মারা বা ছায়ামূর্তিরা আসলে বাইরে থেকে আসে না, বরং তারা আমাদেরই অবচেতনে লুকিয়ে থাকা কোনো গভীর অপরাধবোধ, চরম শোক বা আদিম ভয়ের আয়না? যা কাঁচ ভেঙে আমাদের দিকেই তাকিয়ে হাসে। একদম তাই। একটু তলিয়ে ভাবলে সত্যিই অবাক হতে হয়। আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই সমাপ্ত হল। নতুন কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা হবে। যুক্তিবোধ এবং মননশীলতা বজায় থাকুক। আগামী আলোচনায় এমন আরও অজানা দিক উন্মোচিত হবে। বিদায়।